আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার। আসাদুজ্জামান খান ও পলকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি। বিগত সরকারের আমলে শীর্ষ আমলাদের পদত্যাগ দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ছাত্র আন্দোলনে মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনা কাদের সহ 7 জনের বিরুদ্ধে আদালতে খুনের মামলা। মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ। এবং আওয়ামী লীগ সরকারের গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘে বিএনপির চিঠি। গুম খুনের দায়ে সাবেক প্রধানমন্ত্রীর বিচার দাবি মির্জা ফখরুলের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর সদরঘাট থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সদ্য ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পুলিশ জানায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় করা একটি মামলায় গ্রেফতার হয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রভাবশালী এই 2 নেতা। এর আগে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও শীর্ষ নেতারা। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলেমেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। এছাড়া সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তার স্ত্রী ও পরিবারের ব্যাংক হিসেব লেনদেন স্থগিত করা হয়। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। 15 আগস্ট সাধারণ ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া কয়েকটি সংখ্যালঘু সংগঠন ও গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারের সাথেও বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি বৈঠকে অনুমোদন দেয়া হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়স সীমা বিলুপ্ত করা হয় বৈঠকে। এদিন সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে এবং গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। গুম খুনের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের গ্রেফতারের জন্য দাবি জানান তারা। যারা এই অপরাধ করেছে জিয়াউল হাসানের মতো তাদেরকে অ্যারেস্ট করা হোক 24 আওয়ার্সের মধ্যে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গুমের ঘটনাগুলোর সত্যটা আমাদের পরিবারের কাছে অফিসিয়ালি দেওয়া হোক, বন্দী তাদেরকে মুক্ত করে দেওয়া হোক, স্বজনদের কাছে যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তিনি আমাদের কথা শুনেছেন এবং তিনি আমাদেরকে ইনশাআল্লাহ বলেছেন যে আশা রাখতে, এবং তিনি এই পদক্ষেপগুলো নিচ্ছেন। সংখ্যালঘু সংগঠনগুলো 16 আগস্ট পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছে বলেও জানান নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে রোড মার্চ কর্মসূচি পালন করেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে দেশব্যাপী মামলা করার আহ্বান জানান তারা। মাজারুল হক মুহাজিরের রিপোর্টে বিস্তারিত।
আবারও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবার 4 দফা দাবিতে নতুন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। সপ্তাহব্যাপী চলা কর্মসূচির নাম দেওয়া হচ্ছে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ। নতুন কর্মসূচির প্রথম দিনে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হয় শিক্ষার্থীরা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচারের দাবিতে চলে স্লোগান। পরে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ঘুরে ভিসি চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয় সার্জিস হাসনাতরা। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পর তারা বলেন, দেশকে অস্থিতিশীল করে পুনরায় ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় আনার অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে। এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলেন, যতদিন সুষ্ঠু বিচার না হবে ততদিন মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারছি না ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকার শপথ আমরা কি নিতে পারি? আগামীকাল সারাদিন আগামীকাল সারাদিন খুনিদের মামলা দিন। এ সময় জুলাই আগস্ট ব্যাপী আহত ও নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সবার সহযোগিতা করার আহ্বান জানান তারা। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা চাঁদাবাজি ও দখলদারিত্ব করবে তাদের বয়কট করার কথাও জানান ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে নিরীহ মানুষকে খুনের দায়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে আদালতে। ঢাকার সিএমএম কোর্টে রাজধানীর মোহাম্মদপুরে নিহত এক দোকানের পক্ষে মামলাটি দায়ের করেন ওই এলাকার বাসিন্দা এসএম আমির হামজা। গণঅভ্যুত্থানে পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। মামলাটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা সিএমএম কোর্ট। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে মোহাম্মদপুরের বসিলা চৌরাস্তায় বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় দোকানের কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন মুদির দোকানদার আবু সায়েদ। গুলিতে মাথার খুলি উড়ে যায় তার। ঘটনাস্থলেই মারা যান তিনি। পঞ্চগড়ের ছেলে আবু সায়েদ এলাকায় রিকশা চালাতেন। পরে ঢাকায় এসে একটি ছোট্ট মুদির দোকান করতেন। তার পক্ষে মামলা করেন এক ব্যবসায়ী। এতে আসামি করা হয় শেখ হাসিনা সহ 7 জনকে। এই লাশটা ঢাকায় কোনো রকম পোস্টমর্টেম অথবা কোনো কিছু না করে আনআইডেন্টিফাইড ভাবে আপনার পঞ্চগড়ে পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে শহীদ অথবা অন্য কোনো কিছুতে কাউন্টেড না করেই লোকালি তাকে ওখানে দাফন করা হয়। তো অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। শেখ হাসিনা ছাড়া এই মামলায় আসামি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এর পাশাপাশি পুলিশের অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই মামলায় আসামি করা হয়েছে। আদালত থানাকে বলেছে এজাহার হিসেবে গণ্য করে তদন্ত করবে, থানার বিষয়গুলো দেখবে। বাকি প্রক্রিয়া যেটা আছে আমি আপাতত সন্তুষ্ট। শুনানি শেষে আদালত মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার নেওয়ার নির্দেশ দেন।
বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ভিডিও চিত্র আপনারা দেখেছেন এবং এগুলো সম্পূর্ণ আছে কিভাবে পুলিশ নির্বিচারে গুলি করেছে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো। কোনো হুমকিতে ভয় না পেয়ে শেষ পর্যন্ত মামলা লড়ে যাওয়ার কথা জানান বাদী আমির হামজা শাতিন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের বিভক্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে সব ধর্মের মানুষ সমানভাবে সাংবিধানিক অধিকার ভোগ করবে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে নিয়ে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মন্দিরে উপদেষ্টাদের ঢাকের বাদ্য বাজিয়ে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। সরকার পরিবর্তনে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা সহ নানা অভিযোগ তুলে ধরেন সনাতন ধর্মাবলম্বীরা। সব ধর্মের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দেন ডক্টর ইউনূস। আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু চাই না। আপনারা আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু অধিকার, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। আপনি যত কিছু বলেন ওই একটা করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন না। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন। করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিন। সনাতন ধর্মাবলম্বীদের সব ধরনের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল বিকেলে রাজশাহী সেনানিবাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেন, ট্রমা কাটিয়ে পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের চাপ নেই বলেও জানান তিনি। আমরা এই সরকারকে সর্বতভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করব। ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবে। ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের চালানো গণহত্যার নিরপেক্ষ স্বচ্ছ তদন্তে জাতিসংঘকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিএনপি। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কাছে চিঠি পৌঁছে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী জানান, গণহত্যাকারী কোনো ব্যক্তি ও দলকে বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। মুনিল হাসানের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডার দিয়ে আওয়ামী লীগ সরকারের চালানো হত্যা, নৃশংসতার তদন্ত ও বিচারের দাবি দেশ বিদেশে ক্রমেই জোরালো হচ্ছে। এমন বাস্তবতায় জাতিসংঘের কাছে আন্তর্জাতিক মানের স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে বিএনপি। দলের পক্ষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গ্রোয়েন লুইসের কাছে চিঠি পৌঁছে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য কেউ যেন ভবিষ্যতে এমন নৃশংসতা গণহত্যা চালাতে না পারে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে, তার
একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি। জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশের নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না জাগে। এদিকে গণ আন্দোলন চলাকালে যারা আহত হয়েছিলেন তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান। পরে তিনি জানান, গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের অর্জনকে ব্যর্থ করে দিতে চায় পরাজিত শক্তি। কোথা দিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছে কিন্তু অন্যভাবে। জনগণের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, সেখানে গিয়ে শেষ হয়েছে। কাজে এটা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা সেটা উপলব্ধি করেন এবং তারা সেভাবেই কাজ করছে। অন্যদিকে শাহবাগের সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো চেষ্টা সফল হতে দেয়া হবে না। সমাবেশ থেকে সারা দেশে অবস্থান, দোয়া মাহফিলের 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। গুম খুনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পথ হারিয়ে এখন নতুন খেলায় মেতে উঠেছেন শেখ হাসিনা। সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে নতুন ষড়যন্ত্র করছেন। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া ডিগ্রি কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তার দাবি, গত 15 বছরে বিএনপির 700 নেতা গুম ও সহস্রাধিক নেতাকে গুলি করে হত্যা এবং 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জনগণের উপর অন্যায় অত্যাচার ও দেশের সম্পদ লুটপাটকারী এই দলের নেতারা এখন পালানোর পথ হারিয়ে ফেলেছে। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু মুসলিম সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। এই 15 বছরে আমাদের প্রায় 700 নেতা কর্মী গুম হয়ে যায়, আমাদের প্রায় 1000 উপর নেতাকে গুলি করে হত্যা করে, আমাদের প্রায় 60 লক্ষ নেতা কর্মীকে মামলায় দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন ডক্টর আহসান এইচ মনসুর। সদ্য পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন তিনি। আইন অনুসারে 67 বছরের বেশি বয়সী কেউ গভর্নর হওয়ার সুযোগ নেই। এজন্য বয়স সংক্রান্ত আইনি শর্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডক্টর আহসান এইচ মনসুর বর্তমানে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এনজিও ব্র্যাকের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন তিনি। ডক্টর আহসান এইচ মনসুর 1975 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ছাড়াও 1989 সালে অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জানাবো পার্টেক্স খেলার খবর। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে অস্থিরতা শুরু হয়েছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিসিবির পরিচালকদের পদত্যাগ দাবি করেছে ক্রীড়া উন্নয়ন পরিষদ। মিরপুরে ক্রিকেট বোর্ডের সামনে এই সংগঠনের ব্যানারে হাজারো মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রিকেট বোর্ডকে দলীয়করণ এবং রাজনীতিমুক্ত করার আহ্বান জানান। এসএম আশরাফের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চলছে পদত্যাগের হিড়িক। কেউ নিজে থেকেই পদত্যাগ করছেন, কেউ আবার চাপের মুখে তা করতে বাধ্য হচ্ছেন। সেই চাপের চিত্রই দেখা গেল বিসিবির সামনে। ক্রিকেট বোর্ডের বাইরে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সংগঠনের ব্যানারে উপস্থিত হন সাবেক ক্রিকেটার, ফুটবলার সহ ক্রীড়া সংগঠকরা। তাদের দাবি, গত 15 বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উন্নয়নের নামে দুর্নীতি চলেছে। আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত
বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, শুধু ক্রিকেট বোর্ড নয়, দেশের সব ফেডারেশনেই কর্মকর্তাদের পদত্যাগ চান তারা। আমি আপনাদেরকে ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনীতিকরণ দলীয়করণ করা হবে না। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল সহ বোর্ডে আসতে না পারা বঞ্চিত ক্রীড়া সংগঠক। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার, আসাদুজ্জামান খান ও পলকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি, বিগত সরকারের আমলে শীর্ষ আমলাদের পদত্যাগ দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ছাত্র আন্দোলনে মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনা, কাদের সহ 7 জনের বিরুদ্ধে আদালতে খুনের মামলা, মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ। এবং আওয়ামী লীগ সরকারের গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘে বিএনপির চিঠি, গুম খুনের দায়ে সাবেক প্রধানমন্ত্রীর বিচার দাবি মির্জা ফখরুলের। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।